সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কেফায়েতুল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ, রানীগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়টির একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই অধ্যায়ের উপর আরও দুটি ক্লাস করেছি। আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে কি কি জেনেছি মনে আছে তোমাদের? আমরা বিগত ক্লাসগুলোতে মহাকর্ষ কি, অবিকর্ষ কি, নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি এবং তার ব্যাখ্যা, অবিকর্ষজ ত্বরণ কি, অবিকর্ষজ ত্বরণের রাশিমালা, বর কি, ওজন কি, বর ওজনের মধ্যে সম্পর্ক, অবিকর্ষজ ত্বরণ জি এর মানটা স্থানভেদে বিভিন্ন হয়, কোন জায়গায় কত হয়, এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ওজনহীনতা কি এবং একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম ওজনহীনতাটা কি? ওজনহীনতা কি? ওজনহীনতাটা যদি আমরা এক কথায় বলি যে ওজনহীনতাটা কি, মানে ওজন শূন্য অনুভব করা, নিজকে ওজন শূন্য অনুভব করাটাই হচ্ছে গিয়ে কি ওজনহীনতা। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, একটা ওজন শূন্য হয়ে যাওয়া আর একটা ওজন শূন্য অনুভব করা, দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা এখানে বলছি যে ওজনহীন অনুভব করা, ওজন একেবারে শূন্য হয়ে যায় না। আমরা আমাদের আলোচনার শেষে আমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার করব। এই ওজনহীনতাটা যদি আমরা আলোচনা করি, তো আমরা কখন একদম ওজনহীন হয়, আমরা এই বিষয়টা আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমরা যদি একটা জিনিস আমরা বলি যে তোমরা অনেকেই দেখেছো লিফট 10 তলা, 20 তলা, 30 তলা বিল্ডিংয়ের মধ্যে কি লিফট ব্যবহার করা হয়। অনেকে লিফটে চড়েছ, আবার অনেকে চড়নি। তো আমি যদি নর্মালি একটা জিনিস দেখাই, যে মনে করো যে এটা একটা বিল্ডিং, তার মধ্যে কি একটা লিফট সংযুক্ত আছে, একটা লিফট, এটাকে আমরা একটা যে লিফট ধরে নিলাম, এটা লিফট সংযুক্ত আছে। তাহলে লিফটে যখন আমরা উঠি, ভালো করে যদি খেয়াল করো, তখন একটা জিনিস দেখবা যে কয়েকটা জিনিস পরিলক্ষিত হয় আমরা যখন লিফটে উঠি। 1 নম্বর পয়েন্ট, আমরা যদি পয়েন্টগুলো মনে রাখি, যখন আমরা লিফটে উঠি, লিফটে উঠে যখন আমরা স্থির হয়ে দাঁড়াই, অর্থাৎ স্থির হয়ে যখন আমরা দাঁড়াই, তখন একটা জিনিস আমাদের ওজনের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে W=mg ঘটে। 2 নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে, লিফট যখন উপরে ওঠা শুরু করে, যখন লিফট উপরে ওঠা শুরু করে, লিফট যখন উপরে ওঠা শুরু করে, তখন যে জিনিসটা ঘটে যে G+a। আবার 3 নম্বর যেটা
যখন 3 নম্বর পয়েন্টটাকে আমরা এইভাবে বলতে পারি, শুরু করে যখন একই গতিবেগ প্রাপ্ত হয়, একই গতিবেগ প্রাপ্ত যখন হয় তখন আবার W = mg। 4 নম্বর জিনিসটা, যখন লিফট নিচে নামা শুরু করে, যখন লিফট নিচে নামা শুরু করে তখন ওজনটা হয়। আর 5 নম্বর জিনিসটা, আল্লাহ না করুক যদি কোনো কারণে লিফট ছিঁড়ে যায়, এই সংযোগটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন যে জিনিসটা ঘটে W = mg - g। এই 5টা পয়েন্ট। আমরা যদি এবার এই 5টা পয়েন্টের ব্যাখ্যাটা আমরা একটু দেখি যে ঘটনাগুলো কেন ঘটে। সর্বপ্রথম আমরা বলেছি, আমরা যখন লিফটে উঠি, এই যে আমি মনে করো লিফটে উঠে দাঁড়ালাম, নাকি আমি লিফটে উঠে দাঁড়ালাম, এই দাঁড়ানি অবস্থায় আমরা একটা, আমার যে দাঁড়ানি অবস্থা কি, আমি একটা বল প্রয়োগ করছি। নিউটনের একটা বিখ্যাত সূত্র, যেটা গতি বিষয়ে একটা সূত্র রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমি এখানের মধ্যে বল প্রয়োগ করেছি, পৃথিবীও প্রতিক্রিয়া বল প্রয়োগ করেছে। এই ক্ষেত্রে অবিকর্ষজ ত্বরণটা আমার যে বলেছিলাম জি, এই অবিকর্ষজ ত্বরণ জি থাকে। এক্ষেত্রে ওজনটা আমার যে ওজন অনুভব হওয়ার কথা ঠিক সেই ওজনই অনুভব হয়, প্রথমটা। এই কারণে আমরা W = mg, অর্থাৎ আমার যে ওজনটা ছিল এই ওজনটাই আমার অনুভব হবে, প্রথম পয়েন্ট। আমি যখন লিফটে উঠে দাঁড়ালাম। দ্বিতীয় পয়েন্ট, লিফট যখন উপরে ওঠা শুরু করে, লিফটটা যখন উপরে ওঠা শুরু করে, একটা জিনিস মনে রাখবা, যে লিফট যখন উপরে ওঠা শুরু করে তখন গতিবেগটা ধীরে ধীরে বাড়ে। ধরে নাও যে লিফটের গতিবেগটা আমরা ধরে নিলাম 10 মিটার/সেকেন্ড, বেগটা 10 মিটার/সেকেন্ড, তাহলে সে কি শুরুতেই 10 মিটার/সেকেন্ড হয়ে যাবে? না, আস্তে আস্তে একটা সময় পর সে 10 মিটার/সেকেন্ড গতিবেগ অর্জন করবে। তারপরে সে এই 10 মিটার/সেকেন্ড গতিবেগ নিয়ে একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছবে। তাহলে এই যে প্রথম অবস্থা, এই লিফটটা যখন 10 মিটার/সেকেন্ড গতিবেগ অর্জন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার একটা ত্বরণ থাকে, কারণ আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, একটা ত্বরণ থাকে। এই ত্বরণটার কারণে তখন এই যে অবিকর্ষজ ত্বরণের সাথে এই 10 মিটার/সেকেন্ড বেগ অর্জন করতে গেলে তার একটা ত্বরণ অনুভব হয়। এই ত্বরণটা এই কারণে এখানের মধ্যে যোগ হয়, তাই আমাদের ওজনটা হয় W = m × g + a, অর্থাৎ অতিরিক্ত ওজন অনুভব হয়, অতিরিক্ত ওজন অনুভব হয়। তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম? দ্বিতীয় পয়েন্ট আমরা বুঝলাম এখানের মধ্যে, অর্থাৎ সে তার গতিবেগ অর্জন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের ওজনটাকে স্বাভাবিক ওজন থেকে একটু বেশি বলে মনে হয়। যারা উঠছো তারা এই জিনিসটা একটু চোখ বন্ধ করে চিন্তা করো তো, যে ওজনটা একটু বেশি অনুভব হয় কি না। হ্যাঁ, দেখবা এটা পেয়ে গেছো। এবার 3 নম্বর পয়েন্ট আমরা যেটা বলেছি, যখন এই গতিবেগ প্রাপ্ত হওয়ার পরে সে একই গতিবেগে উপরে উঠবে, অর্থাৎ তার বেগের পরিবর্তন, অর্থাৎ সুষম বেগে যখন সে উঠতে থাকবে, তখন এই ক্ষেত্রে আমাদের যে অতিরিক্ত এই ত্বরণটা যোগ হবে না, তখন আবার আমরা আমাদের স্বাভাবিক ওজন অনুভব হবে। এই হলো 3 নম্বর যে পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা, আমরা এবার উপর থেকে নিচে নামবো। আমরা যখন উপর থেকে নিচে নামবো তখন কি ঘটনাটা ঘটে? উপর থেকে যখন নিচে নামবো তখন একই অবস্থায় এই যে অতিরিক্ত যে ত্বরণটা, এই ত্বরণটা মাইনাস হয়। এই মাইনাস হওয়ার কারণে আমরা
কি ঘটে, ওজনটা। তাহলে 4 নম্বর পয়েন্টটা আমরা কি বললাম, উপর থেকে যখন নিচে নামে এই স্বাভাবিক ত্বরণটা অবিকর্ষজ ত্বরণ থেকে মাইনাস হয়ে যায়। এই ক্ষেত্রে নিচে নামার মুহূর্তে আমরা স্বাভাবিক ওজন থেকে নিচকে হালকা অনুভব করি। সর্বশেষ যে পয়েন্ট 5 নম্বর পয়েন্টটা, এবার আসুন আমরা যেটা বললাম শুরুতেই যে আল্লাহ না করুক আমরা কেউ লিফটে ওঠার মুহূর্তে যদি লিফটটা বিচ্ছিন্ন হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন কি হবে। তখন যে আমি লিফটের মধ্যে আছি, আমার একটা অবিকর্ষজ ত্বরণ রয়েছে জি, আবার এই লিফটেরও একটা অবিকর্ষজ ত্বরণ রয়েছে এ জি। তাহলে উভয়টা যখন মুক্তভাবে পড়বে তখন কি হয়, এই জি থেকে এইটা মাইনাস হয়, তখন জি থেকে জি মাইনাস হলে কি হয়, 0। তখন আমরা এই ক্ষেত্রে ডব্লিউ যদি আমরা এইভাবে লিখি তাহলে কি ঘটে, সমান কত, এই ক্ষেত্রে নিচকে ওজনহীন অনুভব হয়। আশা করি তোমরা ওজনহীনতা বিষয়টা বুঝতে পেরেছ। একই অবস্থা ঘটে আমরা যখন মহাকাশযান দিয়ে আমরা পৃথিবী প্রদক্ষিণ করি, তখন একই অবস্থা হয়, তখন ওজনহীন অনুভব হয়। তখন দেখা যায় যে আমরা যদি দেখি পানি আমরা নিচের দিকে ফেলেছি, তখন এটা নিচে পড়বে না, এরকমভাবে ঘটে। তোমাদের বইয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, তোমরা বইয়ের মধ্যে পড়বা। আশা করি এটা আরও পড়লে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা একটু কথা বলব। আমরা একটা সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো যে পি একটা বস্তু, কিউ একটা বস্তু, আর একটা বস্তু যাদের ভর দেওয়া আছে 50 কেজি, 40 কেজি, 45 কেজি। পি ও কিউ বস্তুদের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, কিউ এবং আর বস্তুদের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, এবং সাইডে দেওয়া আছে যে জি এর একটা মান উল্লেখ করা আছে এখানের মধ্যে। আমরা কোনো সৃজনশীল প্রশ্ন যদি আমরা আনসার করতে চাই, তখন সর্বপ্রথম উদ্দীপকটা কি কি দেওয়া আছে তা ভালো করে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে উদ্দীপকের মধ্যে কি কি বিষয় আমার এখানে দেওয়া আছে। এই জিনিসটা প্রথম পয়েন্ট। তারপরে আমরা প্রশ্ন পড়ে দেখব যে কি নির্ণয় করতে বলেছে, কি চাওয়া হয়েছে। সর্বপ্রথম আমাদের জানতে হবে উদ্দীপকটা আমাকে ভালো করে পড়তে হবে, যে উদ্দীপক থেকে আমরা কি কি পেলাম, কি কি তথ্য পেলাম এই গানের মধ্যে। আর সেকেন্ড, আমরা যে আমাদের কি প্রশ্ন করা হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে, এই অনুযায়ী আমরা আনসার করব। এই আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা কি চাওয়া হয়েছে এই জিনিসটা যখন চিন্তা করব, তখন আমরা উদ্দীপকের যে তথ্যর সাথে আমরা মিলিয়ে দেখব যে যা দেওয়া আছে তা দিয়ে কি আনসার হয় কি না, না বিকল্প কোনো পথ খুঁজে বের করতে হবে, তখন অটোমেটিকই মাথার মধ্যে চলে আসবে। তাহলে আমরা দেখলাম আমাদের এখানের মধ্যে 3টা বস্তু দেওয়া আছে। প্রথম 2টা বস্তুর মধ্যকার দূরত্ব, তারপরে এই 2টা বস্তুর মধ্যকার দূরত্ব, বস্তুত্রয়ের ভর দেওয়া আছে, এবং একটা মহাকর্ষীয় ধ্রুবক জি এর একটা মান দেওয়া আছে। তারপরে এই প্রশ্নটা তোমরা বরাবর যে জিনিসটা দেখো যে অবিকর্ষিত ত্বরণ কাকে বলে, আমরা পূর্বের ক্লাসগুলোর মধ্যে আমরা আলোচনা করেছি। ক নম্বর প্রশ্ন যেটা চাওয়া হয়েছে 2 নম্বরের জন্য, যে সকল অবিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অবিকর্ষ নয়। কেন নয়, আমরা এটাও প্রথম ক্লাসেই আমরা বলেছি, যে আর নতুন করে এখন বলতে চাই না। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা, যে কিউ বস্তুর চাঁদে ওজন নির্ণয় করো। আর 4 নম্বর প্রশ্নটা, পি ও কিউ বস্তুদ্বয়ের মধ্যাকার আকর্ষণ এবং কিউ ও আর বস্তুদের মধ্যাকার আকর্ষণের মধ্যে কোনটি বেশি হবে গাণিতিকভাবে প্রমাণ করো। অর্থাৎ পি ও কিউ এই 2টা বস্তুর মধ্যাকার আকর্ষণ, কিউ আর এই 2টা বস্তুর মধ্যাকার আকর্ষণের মধ্যে কোনটির আকর্ষণটা বেশি হবে। তার জন্য কি করতে হবে, আমরা আগে প্রথমে আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করি, তারপরে ঘ নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। তখনই আমরা দেখব যে কি কি করতে হবে, কি দেওয়া আমরা কীভাবে সলভ করতে হবে, এই জিনিসটা আমরা করে দেখি। তাহলে আসো আমরা গ নম্বর যে প্রশ্নটা, যে কিউ বস্তু চাঁদে ওজন নির্ণয় করো, এটা আমরা সলভ করি। আচ্ছা, তাহলে দেখো
আমরা যে ঘ নম্বর প্রশ্নটা ছিল কিউ বস্তুর চাঁদে ওজন নির্ণয় করো। তো কিউ বস্তু আমরা উদ্দীপক থেকে যদি আমরা দেখি যে কিউ বস্তুর ভরটা কত 40 কেজি, তাহলে আমরা লিখলাম যে কিউ বস্তুর ভর m = 40 কেজি। আমরা কোথাকার ওজন নির্ণয় করতে হবে? চাঁদে বস্তুর ওজন নির্ণয় করতে হবে। তো চাঁদে যদি আমরা বস্তুর ওজন নির্ণয় করি তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণটা কত? আমরা জানি চাঁদে অভিকর্ষজ ত্বরণ হলো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ এক কথা যদি বলি, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণ পাওয়া যায়। এই ক্ষেত্রে চাঁদে অভিকর্ষজ ত্বরণ হবে g1 = অর্থাৎ জিটা হলো গিয়ে কি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা 9.8 6 দ্বারা ভাগ করলে আমাদের চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান দাঁড়ায় কত? 1.63 m/s²। তাহলে আমাদের কি বের করতে হবে? চাঁদে কিউ বস্তুর ওজন W1 = তাহলে আমরা ওজনের সূত্রটা আমরা কি জানি? যে W = mg। আমরা পূর্বের ক্লাসের মধ্যে আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তাই আমি নতুন করে আর সূত্র নিয়ে আর কথা বলতেছি না। তাহলে আমরা যেহেতু চাঁদে আমরা বের করব তাহলে কি হবে? W1 = mg1। m এর মানটা কত? 40 কেজি। আর চাঁদে অভিকর্ষজ ত্বরণের মানটা আমরা আগেই নির্ণয় করে ফেলেছি 1.63। তাহলে এখানে আমরা বসানো, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 65.2 নিউটন। অর্থাৎ চাঁদে কিউ বস্তুর ওজন 65.2 নিউটন। এটাকে অন্যভাবেও করা যায়। তোমরা যদি W1 = কেউ এইভাবেও করে যে W1 = W/6 এখানে, তখন mg তারপরে মান বসিয়েও করা যায়। আমি তোমাদেরকে এইভাবে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চতুর্থ নাম্বার যেটা ঘ নাম্বার নিয়ে আমরা কথা বলবো। আসো আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করি। তাহলে এবার ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে যদি আমরা কথা বলি, ঘ নাম্বার প্রশ্নের মধ্যে কি ছিল? পি ও কিউ বস্তুদ্বয়ের মধ্যাকার আকর্ষণ। প্রথমটা আমরা কি পেলাম? এই পি এবং কিউ বস্তুর মধ্যাকার আকর্ষণ বলটা কত। তারপরে কি? কিউ ও আর বস্তুদ্বয়ের মধ্যাকার আকর্ষণ বল। তার মানে কি? কিউ ও আর বস্তুদ্বয়ের মধ্যাকার আকর্ষণ বল, অর্থাৎ পি ও কিউ বস্তুদ্বয়ের মধ্যাকার আকর্ষণ এবং কিউ ও আর বস্তুদ্বয়ের মধ্যাকার আকর্ষণ, এই দুটো আকর্ষণ বলের মধ্যে কোনটির আকর্ষণ বলের মানটা বেশি হবে, আমরা এটা বের করব। তাহলে সর্বপ্রথম আমাদের উদ্দীপক থেকে যে প্রাপ্ত যে মানগুলো রয়েছে আমরা এটা যদি লিখে ফেলি যে পি বস্তুর ভর m1 = 50 কেজি, কিউ বস্তুর ভর m2 40 কেজি, আর বস্তুর ভর m3 45 কেজি। দেখো উদ্দীপক থেকে কি দেওয়া আছে? পি ও কিউ বস্তুর মধ্যাকার দূরত্ব। পি ও কিউ বস্তুর মধ্যাকার দূরত্ব কত রয়েছে? যে 5 মিটার। তাহলে আমরা লিখলাম পি ও কিউ বস্তুর মধ্যাকার দূরত্ব 5 মিটার এবং কিউ ও আর বস্তুদ্বয়ের মধ্যাকার দূরত্ব d2 সমান আমরা ধরলাম 3 মিটার উদ্দীপক থেকে প্রাপ্ত মান। তাহলে আমাদের কি বের করতে হবে? তাদের মধ্যাকার আকর্ষণ বলটা বের করতে হবে। আমরা সর্বপ্রথম যে ক্লাস নিয়েছিলাম নিউটনের মহাকর্ষীয় সূত্র, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানের মধ্যে আমরা যে সূত্রটা পেয়েছিলাম যে F = Gm1m2/d²। তো আমরা এবার যেহেতু পি ও কিউ বস্তুর এখানে দুটো আকর্ষণ বল আমরা নির্ণয় করব, তাই একটা আকর্ষণ বলের মান ধরে নিলাম আমরা F1। এখানে জি এর মানটা আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যেটা জির মানটা কি? মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 × 10⁻11 নিউটন m²/kg²। তাহলে এখান থেকে আমরা মানগুলো যদি বসিয়ে দিই, জির মানটা বসালাম, m1 এর মান, m2 এর মান, d এর মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আকর্ষণ বল হয় কত? 533.84 × 10⁻11 নিউটন। এটাকে আমরা আবার 5.33 দিয়ে আমরা করতে পারি অন্য আরেকভাবে, যেটা তোমরা উপরের ক্লাস 9-এ আসলে যখন উঠবা তখন এই বিষয়টা জানবা, বৈজ্ঞানিক পদ্ধতিটা
কীভাবে কি করতে হয় আরও বিশদভাবে তোমরা ক্লাস 9-এ এসে জানবা। তাহলে আমরা প্রথম অবস্থায় F1 এর মানটা আমরা নির্ণয় করেছি। এবার তোমরা F2 এর মানটাও যদি নির্ণয় করো তাহলে কি দাঁড়ায় দেখো তো। তাহলে আমরা যদি এবার কিউ ও আর বস্তুর মধ্যাকার আকর্ষণ বলটা একই নিয়মে নির্ণয় করি, তাহলে কিউ ও আর বস্তুর মধ্যাকার আকর্ষণ বলটা কত হবে? F2টা সমান কত হবে? যে জি m2m3/d2 স্কয়ার। এখন আমরা যদি মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 1334.6 × 10⁻11 নিউটন। তাহলে আমাদের এখানে কি বের করার কথা বলেছিল? যে পি ও কিউ বস্তুর মধ্যাকার আকর্ষণ বল এবং কিউ ও আর বস্তুর মধ্যাকার আকর্ষণ বলের মধ্যে কোনটির মান বেশি। তাহলে আমরা প্রথম অবস্থায় অর্থাৎ পি ও কিউ বস্তুর মধ্যাকার আকর্ষণ বলটা পেয়েছিলাম কত? 533.84 × 10⁻11। আর F2 এর ক্ষেত্রে আমরা কত পেলাম? 1334.6। তাহলে সবচেয়ে বেশি কোনটা? F2 লিখে ফেলতে পারবা যে কিউ ও আর বস্তুর মধ্যাকার আকর্ষণ বলটা বেশি হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা পরপরই অধ্যায় নিয়ে আমরা 3টা ক্লাস করেছি। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং JSC পরীক্ষায় প্রায়ই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তোমরা যদি এবং গাণিতিক সমস্যাগুলো এদের মধ্যে একটু বেশি, তোমরা যদি বেশি প্র্যাকটিস করো, গাণিতিক প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন দেখে গাণিতিক প্রশ্নগুলো যদি তোমরা বেশি প্র্যাকটিস করো, সূত্রগুলো যদি মনে রাখো, আশা করি এই অধ্যায়টা তোমাদের কাছে খুবই সহজ হবে। তোমরা এই অধ্যায়টা বেশি প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে যাতে উত্তর দিতে পারো এই কামনা করছি। আর আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।